আমাদের আলোচনা বেশিরভাগটাই হচ্ছে যে তন্ত্রমত এবং তান্ত্রিক সাধনার যে মূল বক্তব্য সেইটার ওপর আমরা আজকে কেন্দ্রীভূত করব। গতকাল আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে পুরুষ যৌনতা বনাম নারী যৌনতা। পুরুষ যৌনতার কিছু আলোচনা হয়েছে, নারী যৌনতার ক্ষেত্রে ওটাকে আরও ভালোভাবে বোঝার জন্য তন্ত্রমত আলোচনা। এবং এই তন্ত্রমত ভারতবর্ষে যে বস্তুবাদী বিকাশ, বস্তুবাদী ধারণার বিকাশ, তার অঙ্কুর হিসেবে কাজ করেছে হচ্ছে তন্ত্রমত। সুতরাং সেই জায়গা থেকেও আমাদের তন্ত্রমতের বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখন তন্ত্র কি? তন্ত্র হচ্ছে যে কিছু বিশ্বাস সমষ্টি, তাকে তান্ত্রিক বিশ্বাস বা তান্ত্রিক মত বলা হয়। এবং এই বিশ্বাসের ওপর বা এই মতের ওপর নির্ভর করে এক ধরনের সাধন প্রক্রিয়া বা সাধনা, এইটা হচ্ছে যে তন্ত্র। এখন এই সাধনার লক্ষ্য কী? সাধনার লক্ষ্য হচ্ছে সৃষ্টি। সৃষ্টি মানে হয়, সৃষ্টি বলতে আমরা কি বোঝাই? সৃষ্টি বলতে আমি গতকাল যে আমাদের আলোচনা সেখানে বলেছি, সেটা হচ্ছে যে এই যে প্রাথমিক কৃষিকাজের যে স্তর, সেখানে এই যে নারী যৌনতার চেতনা একদিকে প্রোডাক্টিভ ফোর্স, মানে কৃষি উৎপাদন, বাস্তবের যে কৃষি উৎপাদন, সেই কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত, এবং অন্যদিকে সেটা হচ্ছে যে নারী যৌনতার প্রশ্নটার সঙ্গে যুক্ত। উর্বরতা, কৃষিতে এই যে মাটির উর্বরতা, এটা হচ্ছে যে নারী যে শক্তি বা নারী যৌনতার যে উর্বরতা, এই দুটো কিন্তু মিলেমিশে রয়েছে। এবং দেখুন, এটা মার্ক্সবাদীরা কীভাবে এই সৃষ্টিকে বুঝেছে সেটাও মানে সেটা সমাজের দীর্ঘ অভিজ্ঞতার সারসংক্ষেপ করেই তো মার্ক্সবাদ। সেখানে মার্ক্স এঙ্গেলস তারা যেভাবে দেখেছেন সেটা হচ্ছে যে আপনারা এটা অনেকেই জানেন, সেটা হচ্ছে যে মার্ক্সবাদী আলোচনাতে বেস এবং সুপারস্ট্রাকচারের কনসেপ্ট আছে, যে সমাজের ভিত্তি এবং সেই ভিত্তির উপর রয়েছে তার উপরিকাঠামো। এখন অনেকের একটা ধারণা আছে, সেটা হচ্ছে যে এই যে ভিত্তি বলতে মার্ক্সবাদ বোধহয় অর্থনীতি বলেছে, এরকম একটা ধারণা আছে। কিন্তু বিষয়টা ঠিক তা নয়। কি বলেছেন সেইটা আমাদের একটু দেখে নেওয়া দরকার, তাহলে আমরা সৃষ্টি বিষয়টা কি সেটা বুঝতে পারব। আমি এঙ্গেলসের ওই পরিবার, ব্যক্তিগত মালিকানা এবং রাষ্ট্রের উৎপত্তির যে ভূমিকা, সেই ভূমিকাতে এঙ্গেলসের একটা বক্তব্য বলছি, যে বস্তুবাদী প্রত্যয় অনুযায়ী শেষ বিচারে প্রত্যক্ষ জীবনের উৎপাদন এবং পুনরুৎপাদনই ইতিহাসের নির্ধারক নিমিত্ত। ইতিহাসের নির্ধারক নিমিত্ত, তার যে বেস, এই নির্ধারক নিমিত্তটা কি সেটা অর্থনীতি বলছেন না, কিন্তু বলছেন সেটা হচ্ছে যে প্রত্যক্ষ জীবনের উৎপাদন এবং পুনরুৎপাদন। ইংরেজিটা আছে যে প্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাকশন অফ ইমিডিয়েট লাইফ। কিন্তু আবার এর নিজস্ব প্রকৃতিও দ্বিবিধ। এই যে প্রত্যক্ষ জীবনের উৎপাদন এবং পুনরুৎপাদন, তার টুফোল্ড ক্যারেক্টার। আর একদিকে হচ্ছে জীবন ধারণের উপকরণ, অর্থাৎ খাদ্য, পরিদেহ এবং আশ্রয়, এবং এজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি উৎপাদন, এই পার্টটা হচ্ছে ইকোনমি ইন স্ট্রিক্ট সেন্স। অপরদিকে খোদ মানুষের উৎপাদন, প্রজাতির প্রসার সাধন। খোদ মানুষের উৎপাদন একদিকে হচ্ছে যে মিনস অফ সাবসিস্টেন্স, খাদ্য, বস্ত্র, এইগুলির উৎপাদন, ইকোনমি। আর তার আরেকটা সাইড হচ্ছে, আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে খোদ মানুষের উৎপাদন, প্রজাতির প্রসার সাধন। এইখানে আসবে সেটা হচ্ছে যে নারী পুরুষের সম্পর্ক, নারী পুরুষের মধ্যে যৌনতা, এবং সেখান থেকে সেক্সুয়াল রিপ্রোডাকশন, ফ্যামিলি, এই সমস্ত কিছু। এই গোটা ব্যাপারটা নিয়ে যে উৎপাদন এবং পুনরুৎপাদন সোসাইটিতে চলছে, এই দ্বিবিধ ক্যারেক্টার নিয়ে যে উৎপাদন এবং পুনরুৎপাদন সোসাইটিতে চলছে, এটাই হচ্ছে মার্ক্সীয় বিচারে সেটা হচ্ছে যে নির্ধারক নিমিত্ত বা তার বেস, একটা সমাজের বেস বা ভিত্তি। এখন এইটা হচ্ছে সৃষ্টি। তাহলে সৃষ্টির দুটো ক্যারেক্টার, দুটো অ্যাসপেক্ট। একটা অ্যাসপেক্ট হচ্ছে যে প্রোডাকশন, কৃষি উৎপাদন, তান্ত্রিক মত। সেই সময় কৃষি ভিত্তিক সমাজের প্রাথমিক পর্যায়ে
সেখানে কৃষি উৎপাদন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার সঙ্গে যুক্ত থাকছে সেটা হচ্ছে যে যৌনতার প্রশ্ন, খোদ প্রজাতির প্রসার সাধন, খোদ মানুষেরই উৎপাদন, এই সাইডটা। এখানে যৌনতার প্রশ্ন এবং সেখানে নারী যৌনতার প্রশ্ন, এইটা হচ্ছে সৃষ্টি। এই উভয়বিধ ক্যারেক্টার নিয়ে হচ্ছে সৃষ্টি। এইখানে ভারতীয় দর্শনের ক্ষেত্রে একটা ব্যাপার যুক্ত হয়েছে, তান্ত্রিক মত তার একটা অংশ হিসেবে এই বক্তব্য নিয়ে এসছে, যেটা পশ্চিম দর্শনের ইতিহাসে খুব গুরুত্ব এই জায়গাটায় পড়েনি, সেটা আমাদের দেশে পড়েছে। সেটা হচ্ছে যে এই সৃষ্টি করতে গেলে সবাই সৃষ্টি করতে পারবে না। সৃষ্টি করতে গেলে আগে তোমাকে নিজেকে ট্রেন করতে হবে। হ্যাঁ, মানে ধরুন আপনাকে আমি একতাল মাটি দিয়ে দিলাম, যদি সেই ট্রেনিং না থাকে, যতই বলা যাক না কেন একটা শিবের মূর্তি করো, যদি প্রপার ট্রেনিং না থাকে তাহলে শিবের মূর্তি কিছুতেই হবে না। বারবার সেটা ওই বলে না, শিব গড়তে গিয়ে বাঁদর হয়ে যাওয়া, ওই শিব গড়তে বাঁদর হয়ে যাবে। সুতরাং সেই কারণে তন্ত্র বলছে যে এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে সৃষ্টি করবে তাকে নিজেকে সৃষ্টি করা, নিজেকে ভেঙে চুরে একটা নতুন মানুষে রূপান্তরিত করা। এটা ছাড়া কিন্তু সৃষ্টি সম্ভব নয়। সেই কারণেই সাধনার লক্ষ্য সৃষ্টি, এবং সৃষ্টির প্রাথমিক ধাপ হিসেবে, তার প্রথম শর্ত হিসেবে সাধকের সৃষ্টি, সাধককে তৈরি করা, সাধককে সিদ্ধ হয়ে ওঠা, সাধক স্তর থেকে সিদ্ধ স্তরে পৌঁছানো, এইটা হচ্ছে যে সাধনার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে তন্ত্রের যে সাধনা, সেই সাধনা একাকী হবে না। এখানে একজন নারী একজন পুরুষ, দুজন সাধক, একটা পেয়ার এখানে লাগবে। বৈদিক যে সাধনা সেটা যেমন একা একাই একজন মুনি ঋষি, আমরা যেটা দেখি যে জঙ্গলে বসে তিনি সাধনা করছেন, কিন্তু তন্ত্র সেরকম নয়। তন্ত্রতে আপনার একজন নারী এবং পুরুষ লাগবে, এবং তাদের মধ্যে এই সাধন প্রক্রিয়াটা চলবে। এই সাধন প্রক্রিয়ার ক্ষেত্রে তার লক্ষ্য যেটা সেটা হচ্ছে কিন্তু যৌন মিলন, কিন্তু এটা ফর অর্ডিনারি সেক্সুয়াল প্র্যাকটিস নয়। অর্ডিনারি পিপল অর্ডিনারি পারপাসে যে অর্ডিনারি সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল প্র্যাকটিসে যান, এটা সেটা নয়। এর একটা লক্ষ্য আছে। এর লক্ষ্য হচ্ছে যে বললাম যে সাধক তৈরি করা বা এবং সাধক থেকে তাকে সিদ্ধ স্তরে নিয়ে যাওয়া, এইটা হচ্ছে কিন্তু এখানে এই যৌন মিলনের উদ্দেশ্য। তাহলে সেখানে কি হবে, সেখানে যেটা হচ্ছে সেটা কি করতে হবে, সেটা হচ্ছে যে এটা বিশেষ পশ্চারে এই যৌন মিলন হয়। এটা যেভাবে ইচ্ছা সেভাবে হবে না, এবং সেখানে হচ্ছে যে পুরুষ এবং পুরুষের কোলে, মানে পুরুষের দিকে মুখ করে নারীর অবস্থান থাকে, এবং সেখানে হচ্ছে যে তন্ত্র মতে আমাদের যে সেন্ট্রাল নার্ভ কর্ড আছে, এগুলো তখনই তারা জানতেন। এই যে সেন্ট্রাল নার্ভ কর্ডের পাশে তাদের বক্তব্য অনুযায়ী আরেকটা নার্ভ কর্ডের আছে, মানে কেন্দ্রীয় স্নায়ু সিস্টেম, স্নায়ুতন্ত্র, এবং তার পাশে আরেকটি স্নায়ুতন্ত্র আছে যার নাম তন্ত্রে হচ্ছে চিত্রিনী। এইটাকে কলোকিয়ালি বা টেকনিক্যাল টার্ম হিসেবে কোথাও কোথাও নদী হিসেবেও তাকে বর্ণনা করা হয়েছে। এই যে চিত্রিনী, এই চিত্রিনীর মধ্যে 7টা পয়েন্ট আছে। এই চিত্রিনী একদম মানব শরীরের নিচ থেকে বলতে পুরুষের ক্ষেত্রে লিঙ্গমূল থেকে সেটা এই মস্তিষ্ক পর্যন্ত বিস্তৃত। এইখানে 7টা পয়েন্ট আছে। একদম তলার যে পয়েন্ট, নিদারমোস্ট যে পয়েন্ট, এইখানে হচ্ছে যে এক শক্তি, যেটা এনার্জি বা শক্তি হিসেবে বলা হয়েছে, সেইটা তার নাম হচ্ছে কলাকুণ্ডলিনী। উদ্দেশ্য হচ্ছে এই কলাকুণ্ডলীকে জাগ্রত করা। এই কলাকুণ্ডলিনী হচ্ছে বেসিক্যালি উইমেন পাওয়ার, উইমেন এনার্জি, নারী শক্তি। এইটা সাধক মেল হতে পারেন বা ফিমেল হতে পারেন, তার বায়োলজিক্যাল জেন্ডার যাই হোক না কেন, তন্ত্রমতে প্রতিটি মানব শরীর, সেই মানব শরীর হচ্ছে তার মধ্যে নারী শক্তিও আছে, পুরুষ শক্তিও আছে প্রতিটি মানব শরীরের মধ্যে। এবং এই যে নিদারমোস্ট সেন্টার অফ চিত্রিনী বা পয়েন্ট বলাই ভালো, পয়েন্ট অফ চিত্রিনী, সেইখানে হচ্ছে যে কলাকুণ্ডলিনীর অবস্থান, এই নারী শক্তির অবস্থান। কুণ্ডলিনী মানে কুণ্ডলী পাকিয়ে রয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে একে জাগ্রত করা, একে জাগিয়ে তোলা।
জাগিয়ে তুললে কি হবে, জাগিয়ে তুললে যেটা হবে সেটা হচ্ছে যে এই শক্তি, এই চিত্রিণীর যে 7টি পয়েন্ট রয়েছে, এই 7টি পয়েন্টকে পিয়ার্স করতে করতে, তাকে ভেদ করতে করতে সে সর্বোচ্চ যে পয়েন্ট, সেই সর্বোচ্চ পয়েন্টে পৌঁছবে। এই পয়েন্টগুলো তন্ত্রে টেকনিক্যালি এর নাম হচ্ছে পদ্ম। পদ্ম একটা টেকনিক্যাল টার্ম, যেটা যার অর্থ হচ্ছে যে নারী যৌন অঙ্গ বা যোনি, পদ্ম দিয়ে সেটা বলা হয়। এই যে 7টি পদ্ম, তার আলাদা আলাদা নাম আছে, যেমন অষ্টদলা পদ্ম, এই ইত্যাদি। সব থেকে যে হাইয়েস্ট সেটা মস্তিষ্কে রয়েছে, হাইয়েস্ট পয়েন্টটা বা হাইয়েস্ট সিট বলা হয়, আসন আর কি। এই আসন বা এই পদ্ম, সর্বোচ্চ আসন বা সর্বোচ্চ পদ্ম যা মানুষের মস্তিষ্কে রয়েছেন, এইটা হচ্ছে কনসাসনেস। দেবীপ্রসাদ একটা জায়গায় খুব সুন্দর লিখেছেন, সেটা হচ্ছে যে মানুষের কনসাসনেস বা তার চেতনা কোথায় থাকে। এমনকি সুশ্রুত, চরক এরাও ভাবতেন সেটা হচ্ছে যে এটা হার্টে আছে। হ্যাঁ, কিন্তু যেমন অ্যারিস্টটল এরকম ভেবেছিলেন, কিন্তু তান্ত্রিকরাই প্রথম, এবং সেটা বহু আগেই, তান্ত্রিকরাই প্রথম এটা এই কথা এই 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 সূত্রে আসেন, সেটা হচ্ছে যে না, কনসাসনেস মানুষের মস্তিষ্কে থাকে। এইটা হচ্ছে হাইয়েস্ট সিট অফ চিত্রিণী। সে এইখানে কিন্তু ওই যে কলাকুণ্ডলিনী বা নারী শক্তি, এই নারী শক্তি কিন্তু ওইখানে গিয়ে পৌঁছচ্ছে, অর্থাৎ তার হাইয়েস্ট কনসাসনেসে গিয়ে পৌঁছচ্ছে। এই হাইয়েস্ট কনসাসনেসে কিন্তু পুরুষ শক্তি আছে। এই পুরুষ শক্তির সাথে এই নারী শক্তির কিন্তু মিলন হচ্ছে। কিন্তু মিলন হলেও তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নারী শক্তি এইটা এত সর্বগ্রাসী এবং সর্বব্যাপ্ত একটি শক্তিশালী, সে কী করছে, এই পুরুষ চেতনাকে সম্পূর্ণভাবে তার নিজের মধ্যে ডুবিয়ে দিচ্ছে, দিয়ে একটা সর্বব্যাপ্ত নারী চেতনা তৈরি হচ্ছে। এবং এর মধ্য দিয়ে যেটা হচ্ছে যে সাধক সে নারী হয়ে উঠছে। এটা খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা বস্তুবাদের ক্ষেত্রে, একটা প্রোগ্রেসিভ কালচারের ক্ষেত্রে, প্রোগ্রেসিভ ধারণার ক্ষেত্রে, এবং আজকে আমাদের যে লড়াই, একটা নতুন সমাজ গড়ে তোলার লড়াই, সেখানেও এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেটা হচ্ছে যে সাধক যে সৃষ্টি করবেন, যে নতুন সমাজ তৈরি করবেন বা অন্য যে কোনো সৃষ্টি করবেন, তাকে কিন্তু নারী হয়ে উঠতে হবে চেতনায়। তার বায়োলজিক্যাল জেন্ডার যাই হোক, তাকে চেতনায় কিন্তু নারী হয়ে উঠতে হবে। যার জন্য এই যে তান্ত্রিক মতের এই যে কামাচার, যৌন মিলনের ক্ষেত্রে এই যে পুরুষ এবং নারীর যে জোড়া, তারা তো যৌন মিলনে, আলটিমেটলি যৌন মিলনে যাচ্ছেন। কিন্তু এই যে কামাচার, এই কামাচারকে তারা বলেছেন বামাচার। কামাচার ইকুয়াল টু বামাচার। বামাচার কথাটা ইউরোপের লোকেরা বোঝেনি, ইউরোপীয় পণ্ডিতরা বোঝেননি, তারা এটাকে ট্রান্সলেট করেছিলেন লেফট হ্যান্ড প্র্যাকটিস বলে। একটু অন্য ধরনের প্র্যাকটিস, একটু সাধারণ যে মূল ধারার প্র্যাকটিসের মধ্যে পড়ে না, সেই কারণে এটাকে তারা বলেছিলেন যে লেফট হ্যান্ড প্র্যাকটিস। কিন্তু আসলে এটা কিন্তু লেফট হ্যান্ড নয়, বাম মানে ওই লেফট হ্যান্ড প্র্যাকটিস নয়। বামাচার মানে হচ্ছে, বামা মানে হচ্ছে নারী, বামা যুক্ত আচার, এই কারণে বামাচার। বামাচার কেন? বামাচার হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে যে সাধককে আলটিমেটলি নারী হয়ে উঠতে হচ্ছে। বামা ভূত্তা যজেত পরম, তারা বলছেন যে বামা ভূত্তা যজেত পরম। বামা ভূত্তা মানে নারী হয়ে ওঠা, যজেত পরম মানে প্রতিটি একজন যজমানের কাছে বা যে কোনো একটি সাধনার কাছে নারী হয়ে ওঠাটাই হচ্ছে তার চরম লক্ষ্য। এখন প্রশ্ন হচ্ছে যে কেন নারী হয়ে উঠতে হবে, কেন? তার কারণ হচ্ছে যে তারা বলছেন যেটা, সেটা হচ্ছে যে যদি সেটা না হয় তাহলে সৃষ্টি হবে না। সৃষ্টি হচ্ছে নারী, মানে কৃষি সমাজটা তো তৈরি করেছেন নারীরা, কৃষিকাজের হচ্ছে নারীরা, আবিষ্কারক হচ্ছেন নারীরা। ফলত তাদের চিন্তায়, চেতনায়, মননে যে সাধন প্রক্রিয়াটা রয়েছে, তার যে বেসিক কথাটা হচ্ছে যে নারী না হলে আলটিমেটলি তুমি সৃষ্টি করতে পারবে না। বামা ভূত্তা যজেত পরম, যার জন্য তোমাকে তার চিন্তায়, চেতনায়, মননে তাকে নারী হয়ে উঠতে হচ্ছে। এবং আমরা দেখছিও তাই আজকের দিনে। সেটা হচ্ছে যে গত 3000 বছরের যে পুরুষ প্রাধান্যকারী যে সমাজ, সেই সমাজ আলটিমেটলি সেই মানে সেটা খুব ভালো কিছু করে উঠতে পারে। সুতরাং আজকে এই পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে পুরুষ চেতনা সর্বদাই শাসক শ্রেণীর চেতনা হয়ে রয়েছে।
এটা আরও বিস্তারিত আলোচনার বিষয় এবং এটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়, কিন্তু জাস্ট আমি ছুঁয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে পুরুষ চেতনা সর্বদাই শাসক শ্রেণীর চিন্তা বা চেতনার একটি অঙ্গ বা অংশ হয়ে রয়েছে। সুতরাং তাকে যদি ধ্বংস না করা যায়, ধ্বংস না করলে প্রকৃত সৃষ্টি, সে সৃষ্টি আমরা পুঁজিবাদী সমাজেও দেখেছি বা সমাজবাদেও দেখেছি বা সমাজতন্ত্রের নামেও আমরা সৃষ্টি দেখেছি, আলটিমেটলি কিন্তু শিব করতে গিয়ে বাঁদর হয়েছে। সুতরাং প্রশ্ন হচ্ছে যে এখানে এটা আবার কোনো সরলীকরণ করলে হবে না, এর একটাই অ্যাসপেক্ট আছে এমন নয় সৃষ্টির, কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে যে নতুন সমাজ তৈরি করবে তার চিন্তায় চেতনায় মননে তাকে শাসক শ্রেণীর লোক হলে চলবে না, তাকে উল্টোটা হতে হবে, তাকে নিবৃত শ্রেণীর লোক হতে হবে, তাকে সমাজের যে প্রোগ্রেসিভ সেকশন সেই প্রোগ্রেসিভ সেকশনের চিন্তা চেতনায় মধ্যেই তাকে করতে হবে। তাহলে এইটা হচ্ছে কিন্তু মানে তান্ত্রিক যে সাধনা, নারী হত্যা যজের পরম, যার ফলে তারা কামাচারকে বলেছেন বামাচার। বামাচার মানে হচ্ছে যে এমন একটি আচার যা নারীদের দ্বারা পালিত হয়, নারীদের কন্ট্রোলে, নারীদের দ্বারা এবং নারী হয়ে ওঠার লক্ষ্যে। এর আনুষঙ্গিক অংশ হিসেবে নানান কিছু এসছে, মকারের সাধনা এসছে, যেমন মদ, মাংস, মাছ, মৈথুন, মুদ্রা, এই যে পঞ্চমকার, এইটা এর অংশ হিসেবে থেকেছে। কারণ এর সবটাই হচ্ছে দেহকে জাগ্রত করা, কলাকুণ্ডলিনীকে জাগ্রত করার অংশ হিসেবে বা তার সাধন প্রক্রিয়া হিসেবে এই প্রত্যেকটি জিনিসের মানে গুরুত্ব আছে। সেক্ষেত্রে এখানে একটা ব্যাপার আগে একটা ব্যাপার বলে নিই, সেটা হচ্ছে যে এর সঙ্গে আরেকটা ব্যাপার যুক্ত আছে তন্ত্র সাধনায়। তন্ত্র সাধনায় স্বাভাবিকভাবেই ফলত নারী যৌনতার যে প্রতীক সেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন যোনি, যেমন হচ্ছে যে ঋতুকালীন যে রক্ত, এইগুলো কিন্তু খুবই পবিত্র বলে মনে করা হয় এবং হচ্ছে যে তার খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। যেমন লতা সাধনা এর একটা অংশ, তন্ত্রের একটা অংশ লতা সাধনা। লতার টেকনিক্যাল টার্ম লতা, আবার লতা মানে হচ্ছে সেটা হচ্ছে যে নারী যে যৌন অঙ্গ বা যোনি। আবার এই খপুষ্প বা আকাশ কুসুম, এইটার মানে আবার হচ্ছে সেটা হচ্ছে যে ঋতুকালীন রক্ত। তবে এগুলো খুব পবিত্র, মানে যেমন আপনি এতে দেখবেন বৈদিক বা পুরুষতান্ত্রিক পুরুষ প্রভুত্বের যে ধর্মীয় কালচার বা বিশ্বাস, সেখানে দেখবেন যে এই যে নারী যৌনতার যে জিনিসগুলো সেগুলোকে খুব অপবিত্র বলে মনে করা হয়। এই যে শবরীমালা নিয়ে যে এটা হলো, দেখাই যাচ্ছে সেটা হচ্ছে যে বলছে ঋতুকালীন মহিলাকে ঢুকতে দেবো না, কারণ ওটা অপবিত্র, অপরিচ্ছন্ন, অপরিবুদ্ধ ইত্যাদি। কিন্তু একটি উল্টো ঘটনা আপনি দেখবেন যদি আপনি কামাখ্যায় যান। কামাখ্যা বা যে কোনো নারী, আমাদের পূর্ব ভারতে যেটা খুবই শক্তিশালী, সেখানে আমরা দেখি সেটা হচ্ছে যে তন্ত্রের প্রাধান্যের কারণে এর ঠিক উল্টো জিনিস এখানে আছে। এখানে কিন্তু সিঁদুর, কুমকুম এসবের ব্যবহার অত্যন্ত বেশি। এইগুলো কিন্তু আসলে প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে কিন্তু ওই ঋতুকালীন রক্তের রিপ্রেজেন্টেশন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ এবং অসপিসিয়াস, পবিত্র বলে তন্ত্রের ক্ষেত্রে মানা হয়, যেহেতু এর বেসটা হচ্ছে মানে নারী যৌনতার চেতনা। এখান থেকে আরও আমরা এগোচ্ছি এবং এখান থেকে বস্তুবাদের দিকে কীভাবে এগোচ্ছেন সেটা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে দেখুন, এই যে দেহবাদ, এই সৃষ্টি মানে হচ্ছে সৃষ্টি হচ্ছে কসমোগনি, মানে সৃষ্টি তত্ত্ব, বহু দর্শনের সৃষ্টি তত্ত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে ভাববাদীরা যেটা বলছে কি, সেটা হচ্ছে যে এই যে সৃষ্টি কীভাবে হয়েছে, সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি আসছে ওপর থেকে, মানে এক ব্রহ্ম বা বলা যেতে পারে সেটা হচ্ছে যে আত্মা, এক পরম আত্মা, সে সৃষ্টি করছে। এই তার একটা টেকনিক্যাল টার্ম তারা ব্যবহার করেন প্রজাপতি। এই প্রজাপতির দ্বারা সৃষ্টি, মানে ব্রহ্মা বা ব্রহ্ম তার দ্বারা সৃষ্টি, সেটা একটা সুপ্রিম সেলফ, তার দ্বারা সৃষ্টি, ওইখান থেকে সৃষ্টি। এইটাকে বলা হয় আত্মাবাদ, কসমোগনিতে এটাকে বলা হয় আত্মাবাদ, বৈদিক কসমোগনি। আর হচ্ছে যে তান্ত্রিক কসমোগনি বা লোকায়ত কসমোগনি বা সাংখ্য কসমোগনিতে এটা হচ্ছে দেহবাদ, এখানে দেহ থেকে উৎপত্তি। তৎকালীন বিচারে 3000 বা 2500 বছর আগে বস্তুবাদ বা আদি বস্তুবাদ কিন্তু এই দেহবাদের উপর ভিত্তি করে গড়ে উঠছে। ওদিকে আত্মাবাদ ভাববাদীদের ক্ষেত্রে
কসমোগনির আলোচনা হচ্ছে, সৃষ্টিতত্ত্ব আলোচনা হচ্ছে। ওদের ক্ষেত্রে আত্মাবাদ, আত্মা সৃষ্টি করেছেন, সুপ্রিম সেলফ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন। আর এখানে বস্তুবাদীদের ক্ষেত্রে বা মাতৃতান্ত্রিক যে সমাজ, সেই সমাজ থেকে উদ্ভূত বিশ্বাস সমষ্টি, সেখান থেকে নারী যৌনতার চেতনা, সেখান থেকে গড়ে ওঠা যে বস্তুবাদ বা আদি বস্তুবাদ, সে বলছে যে না, দেহ থেকেই সমস্ত কিছু সৃষ্টি। এই যে দেহতত্ত্ব বা দেহবাদ বনাম আত্মাতত্ত্ব বা আত্মাবাদ, এর যে সংঘাত, এই সংঘাতই ধীরে ধীরে বিকশিত হয়ে উঠল ফুল প্লেজেড বস্তুবাদ এবং ভাববাদের বিকাশ, সংঘাতে। এইটা আমরা পরের দিন আলোচনা করব। সেখানে আমরা তার যে ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট, সাংখ্য মত এবং চারবাক মতের আরও কয়েকটি দিক আমরা আলোচনা করব পরের দিন।